গতানুগতিক ব্যাপার নয়, প্রতি ক্ষেত্রেই আমরা দেখেছি নায়িকা বিপদে পড়ে নায়ক তাকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। এক্ষেত্রে ঠিক উল্টো, নায়ক বিপদে পড়েছে, নায়িকা তাকে বাঁচানোর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি আছে। আসলে সিরিয়ালের আজকের পর্বটিতে ফেজ জলে পড়ে যায়, আসলে নদীর জলে যখন বিপদে পড়ে যায় তখন আবার ফুদা তাকে বাঁচানোর জন্য খানিকক্ষণ সময় নেয়। সবাই বলে সাঁতার জানে না, সবাই বলে সাঁতার জানে না, তারপরে সে ভেবে চিনতে জলে পড়ে যেয়ে নায়ককে বাঁচানোর চেষ্টা করে। জনপ্রিয় ধারাবাহিকটিতে ফেজ যখন জলে পড়ে যায় ফুদাকে বাঁচাতে গিয়ে, কিন্তু ফুদা ঠিক নিজেকে সামলে নেয়, আর সে চোখে কানে না দেখে শুনে সে সত্যিই জলে ঝাঁপ দেয়, দিয়ে বিপদে পড়ে। আসলে বাড়ির লোকেরা সবাই জানে যে তার একটা জলে ফাঁড়া আছে, সেই জন্যই তাকে জলের কাছে যেতে কোনোদিনই দেওয়া হয় না। আর এইবারেই প্রথম সেই বিসর্জনে এসেছে, এসেই এরকম বিপদের সম্মুখীন হয়েছে। সবই তো গণপতির ইচ্ছা, আর এই গণপতির ইচ্ছাতেই যখন সব কিছু হচ্ছে, এইটাই কেন বা বাকি থাকে? বাবা কাকা কেউই তাকে বাঁচানোর জন্য ছুটে যায় না, সিকিউরিটিও আটকে দেয় ভাইকে। এদিকে ঠাম্মি সেখান থেকে চিৎকার করতে থাকে, আমার নাতিকে বাঁচাও, আমার নাতিকে বাঁচাও, হে গণপতি আমি তোমার কাছে করো জোরে সব কিছুর জন্য ক্ষমা চাইছি, আমি জানি আমি যদি কিছু অন্যায় করে থাকি তার ফল আমাকে দাও, শুধু আমার ওই প্রাণের প্রিয় নাতিটিকে বাঁচিয়ে দাও। আমি এও জানি যে ওই মেয়ে থাকলে ওই ছেলের বিপদ হবে, আর সেই জন্যই ওর কাছাকাছি আমি ওকে আসতে দিতে চাইনি। এত কিছু বলার মধ্যেই ফেজকে আর কেউ তুলতে যায় না। তারপরে যখন বলে ফেজ সাঁতার জানে না, সাঁতার জানে না, সবাই একদিক থেকে বলতে থাকে, তখনই ফুদা বলে আমি থাকতে বসু মল্লিক বাবুর কোনো ক্ষতি হবে না, তাই আমিই বাঁচাবো। এদিকে নায়ক তখন জলে হাবুডুবু খেয়ে জল খেয়ে তার একদম অচৈতন্য অবস্থা। সেই অবস্থায় ফুদা তাকে ঝাঁপ দিয়ে তাকে খুঁজে নিয়ে এসে বাঁচিয়ে তোলে। এইটা এক প্রকারের ক্রেডিট নেওয়া ছাড়া আর কিছু নয়। আবার রিপোর্টারদের কাজ জানেন, তারা আবার এটাকে ব্রেকিং নিউজ করছে, মানুষকে বাঁচাতে যাবে তা না করে তারা ব্রেকিং নিউজ দেখাচ্ছে, বসু মল্লিক বাড়ির ছেলে বিসর্জন দিতে এসে জলে পড়ে গেল, তাকে কে বাঁচাবে। আবার ফুদার বোনকে সেখানে ফেজের বোন আবার আক্রমণ করে, তোমার দিদি আর বোনের জন্য আমাদের বাড়ির এই অবস্থা, আজকে যদি আমার ভাইয়ের কিছু হয়ে যায় তখন তোমাকে ছাড়বো না। এত কিছু বলার যদিও সময় থাকে না, এর মধ্যেই ফুদার বোন লক্ষ্য করে যেই মেয়েটি দিদিকে জলে ধাক্কা দিতে ফেলতে গিয়েছিল সেই মেয়েটি যেন কার সাথে গুজগুজ করে কথা বলছে। এরপর তার পিছনে যখনই ধাওয়া নিতে যায় তখনই প্রায় ধরবো অবস্থায় চলে আসে এবং একসময় তাকে ধরেও ফেলে। মুখে সিঁদুর থাকার জন্য চিনতে পারে না ফুদার বোন, জল দিয়ে ধুয়ে দিলেও তাকে এতটা উঠে না যে তাকে চিনতে পারবে, কিন্তু মোটামুটি একটা আন্দাজ করতে পারবে এইরকম একটা অবস্থা লিটল বেবির হতে পারে। আসলে লিটল বেবির ধাঁচ সেটা তো তার বোন খুব ভালোভাবেই জানে। মা আর মেয়ে একটা গাড়ি করে উঠে সেখান থেকে সোজা চলে যায়, কিন্তু মনে সন্দেহ হতে থাকে ফুদার বোনের যে কী কারণে তাকে এত আক্রমণ করা হচ্ছে, তাহলে কি তাদের সাথে কোনো একটা বাড়ির সম্পর্ক আছে ওই লিটল বেবির? মা বারবার লিটল বেবিকে ধমকাতে থাকে, আমি জানি এইসব কাজ তুমি করতে পারবে না, এইসব ছোটোখাটো প্ল্যানিং করে লাভ নেই, এবার প্ল্যানিং করতে হলে বড় বড় প্ল্যান করতে হবে, কারণ এইসব ছোটোখাটোর দ্বারাই ওই মেয়েকে বশ করা যাবে না। দেখলে তো কত বড় আবার ক্রেডিট নিয়ে নেবে, নিজে বাঁচিয়ে সবার কাছে মহান সেজে যাবে। এইদিকে ছেলেকে ঘরে নিয়ে আসে, মোটামুটি ছেলে একটু সুস্থ বোধ করলে মা তার কাছে খাবার টাবার নিয়ে আসে, কিন্তু কোনো মতেই সে খাবার খেতে চায় না, কারণ তার অভিমান হয়েছে ফুদার উপরে। ফুদা একবারও তাকে দেখতে আসছে না ঘরে, তাকে বাঁচিয়ে কি উদ্ধার করে দিয়েছে? কিন্তু অভিমান নিয়ে বসে থাকলে হবে না, ঠাম্মা আসে সেই গাজরের হালুয়া খাওয়াতে, কিন্তু নাতিবাবু সেও না করে দেয়। এই প্রথম ঠাম্মার মুখের উপরে না করলো, ঠাম্মি কোনো কিছু খাওয়াতে গেলে তার নাতিবাবু খেলো না। ঠাম্মা যখন ঘরকে ঢুকে তখনই দেখে ঘরের পাশে ফুদা দাঁড়িয়ে আছে, তাই ফুদাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়, বলে তুমি আমার নাতিকে বাঁচিয়ে ভাবোনি যে বিরাট বড় কাজ করে ফেলেছো, যে কাজ করেছো তার জন্য তোমার কোনো ক্ষমা নেই, আর তোমাকে আমি ক্ষমাও করবো না। এইদিকে নাতি অস্থির করতে থাকে সেই ফুদার জন্য, ঠাম্মি এসে বলে ওই মেয়ের তো তোমার জন্য চিন্তাই নেই, তাহলে কি আর তোমার কাছে একবার আসতো না? এই সব কথা ফুদা শোনে কিন্তু কোনো প্রতিবাদ করে না। ঠাম্মিও যখন সেখান থেকে চলে যায়, নাতিকে খাওয়াতে পারে না, তখন সেখানে ফুদা আসে। ফুদা এসে বলে যে নিজে খেয়ে নিন, ওষুধ না খেলে পথ্য না খেলে শরীর সারবে না। এইদিকে ফুদার কথা শুনেও না শোনার ভান করে ফেজ। ফুদা শেষমেশ ঘরে ঢুকতে বাধ্য হয় এবং বাধ্য হয়ে তার স্বামীকে খাওয়াতে যায়, কিন্তু সে তো কোনো মতেই খেতে চায় না। এইদিকে আবার দুজনে মিলে ঝগড়াঝাঁটি কুচকাটালি শুরু হয়ে যায়। দুজনে কথাবার্তা বলতে গিয়ে যখনই কথা প্রসঙ্গ ওঠে যে এই ঘরে আসার বাহানা করছিল ফুদা, তখনই ফুদা বলে আমাকে এত বড় কথা বলতে পারলেন, আমি বাহানা করছিলাম? আবার ঠাম্মিও এসে সেই কথাই বলে, হ্যাঁ তুমি বাহানাই করছিলে। এইভাবে ফুদাকে অপমান করে। ফুদা অবাক